লোকসভা নির্বাচনের ঠিক আগে সংবাদ শিরোনামে এখন সিএএ আইন পাশ হওয়ার 4 বছর পর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবার সাথে সাথেই দেশ জুড়ে আবার শুরু হয়েছে জোর চর্চা। এই আইনে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈন ধর্মের মানুষ ধর্মীয় কারণে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। এখন কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের মতো বিরোধী দলগুলো এই আইনের বিরোধিতা করছে। মমতা ব্যানার্জি বলছেন পশ্চিমবঙ্গে সিএএ চালু হবে না। এম.কে. স্টালিনও বলছেন তামিলনাড়ুতে এই আইন প্রয়োগ হবে না। সরব হয়েছে কয়েকটি অবিজেপি শাসিত রাজ্য। তবে এখানে প্রশ্ন, রাজ্য সরকার কি দেশের নাগরিকত্বের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে? এদিকে বলা হচ্ছে এই আইনের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে, যার মধ্যে আসাম ও ত্রিপুরায় গুরুতর প্রভাব পড়বে। তাই আসামে ব্যাপক বিক্ষোভও লক্ষ্য করা যাচ্ছে। এই রাজ্যেও কংগ্রেস ও বামফ্রন্ট সহ একসময় তিপ্রামথাও এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ আন্দোলন করেছিল। সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে একাধিক মামলাও এই রাজ্য থেকে করা হয়েছে। তবে 11ই মার্চ সিএএ চালু হবার পর তিপ্রামথা কার্যত নীরব। বিরোধীরা বলছে নাগরিকত্বের জন্য আবেদন করলেই নাম বাদ দেওয়া যেতে পারে, বাদ হয়ে যেতে পারে নিজের নাম। অন্যদিকে কেন্দ্র সরকার বলছে এই আইনে কেউ নাগরিকত্ব হারাবে না। তাই এখন প্রশ্ন জাগে, কি বলা আছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? বিরোধী রাজনৈতিক দলগুলি এই আইনের বিরোধিতা করছে কেন? লোকসভা ভোটের মুখে এই আইন শাসক দলের জন্য কতটা সুবিধা করে দেবে? রাজ্যে এই আইনের কি প্রভাব পড়বে? কারা লাভবান হবে, কাদের সমস্যা হতে পারে? এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার জন্যই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিএএ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। নমস্কার। দুজনকেই স্বাগত। সন্দীপবাবু, বলা হচ্ছে এই আইন শুধুমাত্র সেই সব লোকেদের জন্য যারা বছরের পর বছর ধরে উৎপীড়নের শিকার এবং যাদের গোটা পৃথিবীতে ভারত ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই। তো আমি আসবো কেন বিরোধিতা, কিন্তু তার আগে অভিজিৎবাবু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে কি বলা আছে এই আইনে, এই আইন চালু হওয়ার কারা লাভবান হবে বা কাদের সমস্যা হতে পারে, আর কারাই বা আবেদন করতে পারবেন এই নাগরিকত্বের জন্য? ধন্যবাদ। একটু ঐতিহাসিক পটভূমিতে যাই। আমরা এখনো 1947 সালে যে দেশ ভাগ হয়েছে তার ডেট এখনো আমরা টেনে চলেছি। আচ্ছা, 47 সনে দেশটা ভাগ হয়েছে। দেশটা মূলত ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এবং দেশটা ভাগ করেছে যারা ভারতবর্ষে থাকতে চায়নি, অর্থাৎ পাকিস্তান। বেসিক্যালি পাকিস্তান চেয়েছিল, যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তান পেয়ে গেছে। আচ্ছা, যারা পাকিস্তান চায়নি তারা ভারতে রয়ে গেছে। কারা কারা পাকিস্তান চায়নি? এই যে ছটি কথা বলা হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান, এরা চায়নি। এখন প্রশ্ন হলো সিএএ কেন এলো? 1947 সালের পর আমাদের গোটা ভারতবর্ষে প্রচুর লোক বিনিময় হয়, অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তান অভিমুখে যাত্রা করেছে, যারা ভারতে পাকিস্তানে ছিল কিন্তু থাকতে পারবে না ভেবে ভারতের দিকে যাত্রা করেছিল। বিশাল লোক বিনিময় হয়। পরবর্তীকালে দেখা যায় যে ওই 47 থেকে 2 বছরের মধ্যে সবাই আসতে পারছে না বা পারবে না, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ওই সকল দেশ, মূলত ভারত, পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ হয়ে গেছে, সেখান থেকে লোক আসা থামেনি। আচ্ছা, এখন যেহেতু 47 দেশটা ভাগ হলো, তখন যারা ভারতে আসতে পারেনি তারা কি ভারতে আসতে পারবে না? এই ব্যাপারে তৎকালীন পাকিস্তানের যে লিয়াকত আলী ছিলেন প্রাইম মিনিস্টারের সাথে ভারতে নেহরু অনেক কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে, এবং 1955 সালে আমাদের ভারতের কি হবে আমার নাগরিকত্ব, এই নিয়ে অনেক আলোচনা পার্লামেন্টে হয়েছে। আচ্ছা,
এইটা নিয়ে 55 মানে যারা পাকিস্তান থেকে আসবে, তৎকালীন পাকিস্তান থেকে যারা আসবে, পরবর্তীকালে দেখতে পেলাম 1947 সালে এটা নিয়ে আলোচনা হয়। তখন পর্যন্ত এটাকে সিএবি বলা হতো, অ্যামেন্ডমেন্ট বিল, এবং পরবর্তীকালে আমরা দেখতে 19-এ এটা 2019-এ সিএএ অর্থাৎ অ্যাক্টে পরিণত হয়েছে। এবার অ্যাক্টে পরিণত হওয়ার পর এটাকে কার্যকরী করতে গেলে তো আইন কানুন বানাতে হবে, স্পেসিফিকেশন করতে হবে, এটা তো ব্রড। এরপরে সরকার চেষ্টা করেছে, করতে করতে আমরা দেখতে পেলাম জাস্ট 2 দিন আগে এটা কার্যকরী হয়েছে। এটা এখনো কিছুটা এসছে, পুরো ডিটেলস এখনো আসেনি। অর্থাৎ আপনার প্রশ্নের অ্যান্সার বলতে হয় যে ভারতবর্ষে 47 সনের পর যারা ভারত মানে এখন যে ভারত, যারা পাকিস্তান চেয়েছিল কিন্তু পাকিস্তান রয়ে গেছে, যারা সংখ্যালঘু মানে পাকিস্তানের সংখ্যালঘু, তারা যাতে ভারতে আসতে পারে তাদের জন্য করেই চেয়েছিল। আর তার যার দিকে যে এত বিরোধিতা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি সিএএ নিয়ে হচ্ছে না, হচ্ছে একটা ক্লজ এখানে যোগ করা হয়েছিল যে 6টি ধর্মের লোক যারা কিনা নির্যাতিত হচ্ছে ধর্মের কারণে, তারা আসলে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এইটা নিয়ে মূলত বিরোধিতা শুরু হচ্ছে সিএএ নিয়ে। কারণ প্রত্যেকটি দেশের আপনার তার ল আছে, কে নাগরিক কে নাগরিক না। ওকে সন্দীপবাবু, এই যে বলা হচ্ছে বিরোধিতাটা শুধু এই ক্লজটার জন্যই, এখন মূল মানে এই বিরোধটা কোথায়? বিরোধীরা এতটা সরব হচ্ছেন কারণ যখন সিএ বিল যখন এসেছিল তখন আমরা দেখেছি দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে বিক্ষোভ, এবং সেখানে অনেক মানুষের হতাহতেরও খবর আমরা জানি সবাই। মূল বিরোধিতাটা কোথায়? এখনো বিরোধিতা চলছে কেন? ভারতবর্ষে যারা রাজনীতি করে তারা তাদের যে মুখটা, তাদের মুখটা মানুষকে দেখায় না, তারা মুখোশটাকে দেখায়। অরিজিনাল মুখটা যদি দেখানো যায় তাহলে দেখবেন টোটাল বিরোধিতা বা সমর্থন সবটা ভোটের রাজনীতির কারণে। ভোটের রাজনীতিতে আমার পক্ষে কে, আমার বিপক্ষে কে, কোন ভোটটা আমার জন্য ফলপ্রসূ হবে, কোন ভোটটা গেলে আমি সংখ্যাধিক্যের কাছে চলে যাব, কোন ভোটটা পেলে আমি সংখ্যা লঘু হয়ে যাব, দ্যাট ইজ দ্য মেইন কনসিডারেশন ফর দ্য পলিটিক্যাল পার্টিস। এই যেমন ধরুন মানে কি বলবো, মানে এই যে কিছু মাননীয় মুখ্যমন্ত্রীরা বিভিন্ন স্টেটের, তারা বলে দিচ্ছেন আমার রাজ্যে কার্যকর হবে না। আরে আপনি কে বাবা হরিদাস পাল, আপনার রাজ্যে কার্যকর হবে না? আপনি কে বলার এই কথাটা আমার রাজ্যে কার্যকর হবে না? ইট ইজ এন সেন্ট্রাল অ্যাক্ট। তাহলে তো কালকে বলতে পারেন যে এই যে আমাদের যে টোটাল আমি যে পেশা করি, আইনি পেশা, সমস্ত মোটামুটি মেজর অ্যাক্ট গুলো, সেটা সিআরপিসি বলুন, আইপিসি বলুন, এভিডেন্স অ্যাক্টই বলুন, সেগুলি সবগুলো নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে পার্লামেন্টে পাস করে দিয়েছে সংখ্যাধিক্যের ভিত্তিতে। তাহলে তো কেন পাস করেছে মানে কি? বাই এ মেজরিটি। এন্ড দেয়ার আফটার অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাতে অ্যাসেন্ট দিয়েছেন। তার মানে গণতান্ত্রিক ব্যবস্থাপনা তো আপনাকে একটা ব্যবস্থাপনা তো আপনাকে মানতে হবে। যে মেজরিটি তারা করবেন, যদি পার্লামেন্টে পাস হয় সেটাকে আইনে পরিণত হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। তো বিরোধিতাটা তো যদি ধারাবাহিকভাবে, হোয়াই ইউ হ্যাভ নট টেকেন ইট টু দ্য পাবলিক? 2019 সালে আপনার কি বলে এটাকে 11/12/2019-এ ইট ওয়াজ পাসড বাই দ্য পার্লামেন্ট। ডেট ওয়াজ 11/12/2019 and রাষ্ট্রপতির অ্যাসেন্ট পায় 12/12/2019। যদি এটাই ঘটনা হয়ে থাকে, আমি আমার ত্রিপুরার প্রেক্ষাপটে শুধু উদাহরণটা দিলে দর্শক বন্ধু যারা শুনছেন তাদের পক্ষে খুব ইজি হবে। ত্রিপুরা রাজ্যে যখন এই জিনিসটা হলো 12/12/2019-এ, তৎকালীন কংগ্রেসের মাননীয় সভাপতি, যিনি আজকে তিপ্রা মাথার নেতা, প্রদ্যুৎ কিশোর, উনি এটার বিরোধিতা করে কংগ্রেস পরিত্যাগ করলেন, অনারেবল সুপ্রিম কোর্টে মামলা করলেন, এবং তারপর উনি তিপ্রা মাথা নামে একটি এনজিও তৈরি করলেন এবং বিরোধিতা শুরু হলো। এবং আপনার বোধহয় পরিষ্কার মনে আছে মাধববাড়িতে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি হলো, লোকের মৃত্যু হলো। এই আন্দোলনের ধারাবাহিকতা কোথায়? ধারাবাহিকতাটা কোথায়? কেন আপনারা পাবলিকের কাছে নিয়ে যেতে পারলেন না? তাই আমি যেটা বললাম সেটা মমতা ব্যানার্জির ক্ষেত্রেও সেম। 2019 সালে অনেক চিৎকার মিৎকার করেছেন, আপনার উত্তরপ্রদেশ হরিয়ানাতে চিৎকার হয়েছে, আন্দোলন হয়েছে, করোনা চলে আসায় এটা কিছুটা স্মিত হয়েছিল, কিন্তু ফ্যাক্টস রিমেইন। আন্দোলনের ধারাবাহিকতাটা কোথায়? বিরোধিতা করলে নিশ্চয়ই ধারাবাহিকতা থাকতে হবে। আজকে যখন ভোট সামনে এসছে, আপনি বিরোধিতা করছেন কিংবা কেউ রুল তৈরি করছেন। আচ্ছা,
শাসক দল রুল তৈরি করছেন যে ফর ইমপ্লিমেন্টেশন অফ দিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেই আইনটা 1955 সনে হয়েছিল, তার ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করছেন 2019। তার কার্যকারিতাটা কিভাবে হবে তার জন্য রুল ফর্মুলেট করে রুলের গ্যাজেট নোটিফিকেশন করলেন সম্ভবত 11 মার্চ, ইফ আই এম নট রং, 11 মার্চ 2024 রুল ফ্রেম করলেন। রুল ফ্রেম করে গ্যাজেট নোটিফিকেশন করে তাকে সত্যিকার অর্থে বিধিবদ্ধ আইনের স্বীকৃতি দিলেন। এতদিন কেন করলেন না রুলটা? পাল্টা যুক্তি শাসক দলও দেবেন, পাল্টা যুক্তি শাসক দলও দেবেন। আর আমি যদি বিরোধীদের ক্ষেত্রে বলি, যারা বিরোধিতা করছেন, তারা কেন আন্দোলনটা ধারাবাহিকভাবে নিলেন না? যে বলেছে তারা বাস হয়ে গেল, আমি চুপ, কদিন আন্দোলন করলাম, শেষ। আইন তো পাশ হয়ে গেছিল, আইন তো পাশ হয়ে গেছিল, আপনাদের ধারাবাহিকতা কোথায়? না, সরকার অনেক সময় যে কোনো সরকারি যে কোনো স্টেটে অনেক আইনকে অনেক সময় উইথড্র করে নেয়, কিংবা বলে যে না ঠিক আছে এটাকে আমরা সিলেক্ট কমিটিতে পাঠাচ্ছি, কিংবা তার ক্ষেত্রে আপনারা বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে, কিংবা আপনি ধরুন এটার মধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট থাকলে আলোচনা হবে। তখন কি করেছিলেন পার্লামেন্টে? হ্যাঁ, জনগণের পয়সায় আরাম করে বসে যদি দ্বিজাতির তত্ত্বের, আমার কথা হচ্ছে যেটা দাদা বলছিলেন অভিযোগটা কিছুক্ষণ আগে, ভারতবর্ষটা ভাগ হলো কিসের ভিত্তিতে? ক্রিপস মিশন। আপনি যদি দাদা বলেছেন ইতিহাসের কথা, আমি যদি ইতিহাসের আগেও যাই, আমি ইতিহাসেরও আগে চলে গেলাম। যখন ভারতবর্ষ হয়নি, যখন পাকিস্তান হয়নি, হ্যাঁ, ক্রিপস মিশন এসেছিল। ব্রিটিশরা খুব সূক্ষ্মভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতবর্ষ নামক একটি উপমহাদেশকে দুটো টুকরো করে দিল। কিসের ভিত্তিতে? ভিত্তিটা কি? ক্রিপস মিশনের এসে বলে গেল না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব মানে কি? পরিষ্কারভাবে রাজনৈতিক দলরা বলেন না, হ্যাঁ, যারা বিরোধিতা করেন তারাও বলেন না আমার এই ভোটটা প্রয়োজন, যারা সমর্থন করেন তারাও বলেন না এই ভোটটা না হলে আমি সংখ্যাগুরু, কেউই বলেন না। আমি তো তাই বললাম, তারা মুখ দেখান না মানুষের কাছে, তারা শুধু মুখোশটা দেখান। আপনি দেখুন ক্রিপস মিশনের যেই প্রপোজাল, এই প্রপোজালের ভিত্তিতে জিন্নাহ জেহাদের কথা বললেন তৎকালীন কংগ্রেস নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, আমি যা বলছি অন রেকর্ড, আমি পড়াশোনা করে বলছি। মোহাম্মদ আলী জিন্নাহ বললেন স্বশাসনের কথা, গান্ধীজি বললেন না স্বশাসন কোন অবস্থাতেই সম্ভব না, তাহলে আমি এই আজাদিকে আমি মানি না। তাহলে কি? তাহলে দেশটাকে টুকরা করো। দেশ কিসের ভিত্তিতে টুকরো হবে? জাতির তত্ত্বের ভিত্তিতে টুকরো হবে। দেশ টুকরো হয়ে গেল। ভারতবর্ষ থেকে যারা মনে করলেন যে না চলে যাবেন পাকিস্তানে, ওয়েন্ট ব্যাক টু পাকিস্তান, ওনারা চলে গেলেন। যেমন আমি দুটো লোকের উদাহরণ দিতে পারি দর্শকদের সুবিধার জন্য। বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি, সম্ভবত লাহোর বা করাচিতে ওনার জন্ম, সম্ভবত করাচিতে। বিজেপির বরিষ্ঠ নেতা, ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্মকর্ম এভরিথিং ওয়াজ ইন পাকিস্তান, করাচিতে। ওদের পরিবার তৎকালীন সময় ঠিক করলেন না যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে, তো আমি ভারতবর্ষই চলে যাব। দে হ্যাভ ডিসাইডেড টু সেটেল ইন ইন্ডিয়া। সিমিলারলি আরেকটা লোকের উদাহরণ দেই, এই যে আপনার উইপ্রো কোম্পানি, ভারতবর্ষের অন্যতম শিল্প উদ্যোগ কোম্পানি, প্রেমজি, আজিম প্রেমজি, তারা বাই কাস্ট দে আর দ্য মুসলিম। তার পিতা ঠিক করলেন যে না, যে ভারতবর্ষ থেকে আমার উত্থান শিল্পের, সে ভারতবর্ষের সঙ্গে আমি বেমেনি করবো না, আমি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেও দেশ ভাগ হলো। জিন্নাহ তাকে বলেছিলেন যে আপনি চলে আসুন এখানে। জিন্নাহ দি দেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান বলেছিলেন, কিন্তু প্রেমজিদের পরিবার পাকিস্তানে যাননি। তার মানে কি? এই তত্ত্বের ভিত্তিতে যদি ভাগ হয়ে থাকে, এখন শাসক দলের বিরুদ্ধে কিছু কথা বলবেন কেউ? নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না? এটাই তো ভারতবর্ষের ডেমোক্রেসি। হিয়ার ইজ দ্য সাকসেস অফ আওয়ার ডেমোক্রেসি। আপনারা বলছেন পাকিস্তান, বাংলাদেশ আর কি আফগানিস্তান, তাহলে আমাদের সঙ্গে যে বর্ডার শ্রীলঙ্কা, মায়ানমার, আপনি লক্ষ্য করে দেখুন, ভুটান, নেপাল, সেখানে যদি কেউ এরকম সংখ্যালঘুরা ধর্মীয় কারণে সেখানে যদি টর্চার্ড হন, এবং যেটা তামিলনাড়ুর ক্ষেত্রে প্রকট হবে, মমতা ব্যানার্জির ক্ষেত্রে ততটা প্রকট হবে না, বাংলাদেশের এখন তামিলদের ক্ষেত্রে ওখানে যারা সংখ্যালঘু তারা তো যেমন টিনকুমালি, শ্রীলঙ্কার টিনকুমালিতে যে ঘটনাগুলো ঘটতো, এখন কিছুটা শান্ত দেখি আমরা, জানি না বাস্তবে শান্ত কিনা। ওখানে সংখ্যালঘু যারা, তারা যদি ধর্মীয় কারণে সেখানে যদি তারা টর্চার্ড হন, তারা তো ভারতবর্ষের সঙ্গে বর্ডার, তো তাদের ক্ষেত্রে কি হবে? হোয়াই দিস অ্যাক্ট, what this rule is a very silent, এখানে একটা বৈষম্য আছে বলে, কিন্তু তাই না, এটা সাইলেন্ট না। যেমন মায়ানমারের কথা কেন থাকবে না?
এই জিনিসগুলো হয়তো আমি আইনের একজন ছাত্র হিসেবে বলি, একটা আইন যখন তৈরি হয় প্রাথমিকভাবে তার যে স্ট্রাকচারাল এমবিট তার করে সরকার একটা পার্লামেন্টে মেজরিটির ভিত্তিতে সরকার এটাকে পাস করে নেয়। সাবসিকুয়েন্ট দেয়ার টু আপনি লক্ষ্য করে দেখুন 1950 সনের আইন মানে 1955 ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, আজকে 2019 সালে কত বছর লাগলো তার অ্যামেন্ডমেন্টের কথা চিন্তা করার জন্য? 69 বছর, 69 ইয়ার্স রিকোয়ার্ড প্রায় টু অ্যামেন্ড দিস ল। আর যদি আমাদের যে আইনগুলো সিআরপিসি, আইপিসি, এভিডেন্স বলি, এগুলো তো কোনোটা 100 বছর, কোনোটা 200 বছর পর অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তো সময়ের দাবিতে হয়তো আগামী দিনে অ্যামেন্ডমেন্ট হবে, কি হবে না, আর অনেকগুলো হবে হয়তো। কিন্তু রাজনৈতিক দলগুলো, আমি বারবার বলি, রাজনৈতিক দলগুলো যারা একদম স্পেড টু স্পেড খেলেন, আপনি যারা স্পেড টু স্পেড খেলেন, আপনি লক্ষ্য করে দেখবেন শাসক বিজেপির সঙ্গে অনেকে টেক্কা দিতে পারছেন না। কেন পারছেন না? কারণ তারা এবারের স্লোগান হলো ইসবার 400 পার। তারা কিন্তু বলছেন না বিজেপি ক্ষমতায় আসবে। আপনি দেখুন, আপনার কোন মিডিয়াতে আপনি যদি পান, আমি টক শো থেকে নত মস্তকে বলে যাব, কোথাও পাবেন না বিজেপির কোন শীর্ষ নেতৃত্ব বলছেন যে আমরা সরকারে আসছি। তার মানে কি, মানুষকে সাইকোলজিক্যালি ব্রেইন স্টর্মিং করে ব্রেইনের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপি 400, 272 না, বেসিক ফিগার ইজ দ্য 272, দে আর নট সেইং। তো ওরা যদি এই ব্রেইন স্টর্মিংটা করতে পারে বিজেপি, আপনারা কেন করছেন না? যখন আপনাদের দিল্লিতে বসে পলিসি ঠিক করার কথা, তখন আপনারা গিয়ে মাঠে ওই কি বলে চাষবাস করছেন, ড্রাইভার কিভাবে কাজ করে সেটা দেখছেন, অ্যাক্সেলেটর কিভাবে করে। এতদিন কি করেছিলেন আপনারা, কেন করেননি? তার মানে কি, মুখ এবং মুখোশ নিয়ে রাজনীতি যতদিন করবেন, তারা কেন বলছেন না একটি জাতি গোষ্ঠীর ভোট নিয়ে? পরিষ্কার বলে দিন না, অসুবিধাটা কোথায়? এখনো তো আমরা যতই বলি আমরা সাম্প্রদায়িক না, 100% আমরা সাম্প্রদায়িক। যত রাজনৈতিক দল আছে, আপনি সেটা বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আপনি বলুন তো বক্সনগরে কোনো হিন্দু ক্যান্ডিডেট হয়েছে কোনোদিন? আপনি দেখান না বক্সনগর কনস্টিটিউয়েন্সিতে, কেন অল পার্টি সেখানে মুসলিম? ওই জায়গাটাতে সবাই সংরক্ষিত দেয় না, না সংরক্ষিত না, মানে একটা জাতি গোষ্ঠী আদর্শটাকে সংরক্ষণ করে একটা জাতি গোষ্ঠীর লোককে কেন দেওয়া হয়? তার মানে কি এত সাম্প্রদায়িক কেন? দেন না, রামনগর শহরের তো বনেদি 4টে কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে দিন না একটা মুসলিম ক্যান্ডিডেটকে, মুসলিম কম্পিটেন্ট ক্যান্ডিডেট অল পলিটিক্যাল পার্টিতে আছে। ত্রিপুরার প্রেক্ষাপটই বলছি, দেয় না। কেন দেয় না? এখানে হিন্দু ডোমিনেটেড এই কনস্টিটিউয়েন্সিগুলি, রামনগর বলুন, কৃষ্ণনগর বলুন, বর্দোয়ালি বলুন, বলমালীপুর বলুন, দিজ আর হিন্দু ডোমিনেটেড। এখানে আমি মুসলিম দিলে আমার ভোটটা চলে যাবে। তার মানে মূল জিনিসটাই হচ্ছে একটি জাতি গোষ্ঠীর আমার পক্ষে না, আমার পক্ষে দেবে বলে আপনি শাসক দল হিসেবে বিরোধিতা করছেন। পরিষ্কার তাস খেলে দিন, পরিষ্কার তাস খেলুন। পরিষ্কার তাস খেলছেন না কেন? আমি শাসক দলকে বলছি, যেমন শাসক দল আপনি দেখুন শ্রীলঙ্কা বর্ডার, মায়ানমারের সঙ্গে আমাদের বর্ডার, ভুটানের সঙ্গে আমাদের বর্ডার, আপনার কি বলে নেপালের সঙ্গে আমাদের বর্ডার। দিস আর দ্য সাইলেন্স, দিস আর দ্য সাইলেন্স। এবং ছটা জনগোষ্ঠী কেন? এর বাইরে কি কোন জনগোষ্ঠী নেই? Why this only 6, prescribing only 6? বাকিটার কথা যদি আপনি উদার মানসিকতা নিয়ে, আমি ধরে নিলাম যে সরকার একটা সদিচ্ছা নিয়ে কাজটা করছেন, উদার মানসিকতা নিয়ে, তাহলে আপনি 6টা কেন বলছেন? আপনি বলে দিন না বিদেশ থেকে যারা বিতাড়িত হয়ে আসবেন ধর্মের কারণে, why this জাতিগোষ্ঠী? 6টা particularly 6, they have confined to as per this act. আমি সেন্ট্রাল অ্যাক্ট, আমি তার বিরোধিতা করলেও কিছু আসবে যাবে না, বিকজ ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরি সিটিজেন অফ ইন্ডিয়া, হয়ে গেছে যেহেতু। তো 6টা জনগোষ্ঠী কেন? বলে দিলিবার দেন ব্রড স্পেকট্রামে যে যারাই এখানে অত্যাচারিত নিপীড়িত হয়ে আসবেন, why this, and then second part will come up, why this cut off date? 31 ডিসেম্বর 2014 কেন কাট অফ ডেট? আপনি বলুন না, এগুলির ব্যাখ্যা তো শাসক দলকে দিতে হবে। ঠিক, আমি সেই বিষয়টা আসতাম যে এই ডেটটা, এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন হয়নি, এটা নিয়ে দিতেও পারেনি কেউ ক্লারিফিকেশন, কিন্তু এটার পেছনের এজেন্ডাটা কি, মানে হিডেন এজেন্ডা কি আছে অভিজিৎ বাবু? যে এই ডেটটা 31 ডিসেম্বর 2014 এর আগে, এটা এখনো সেভাবে দিতে পারেনি। আগে অনেক বছর ছিল, এখন 6 বছরে নামিয়ে নিয়ে এসছে। মাননীয় লার্নেড যে আমাদের অ্যাডভোকেট আছেন সন্দীপ দা, খুব সুন্দর বলেছেন ব্যাপারগুলো। কতগুলো জিনিস আমার মনে হয়েছে এখানে বলা দরকার। সেটা হলো, যখন দেশটা স্বাধীন হয়েছিল
যখন পাকিস্তান চেয়েছিল, হুম, পাকিস্তান তো মেনে নেওয়া হয়েছিল, হুম, দুপক্ষে মেনে নিয়েছিল, মুসলিম লীগ একা দোষ দিয়ে লাভ নেই, হুম, ওরা ডাইরেক্ট অ্যাকশন ডে করলো, হুম। একদম সাংঘাতিক বিভৎস। একদম। কিন্তু পরবর্তী চুক্তি হয়েছিল তো, তখন তথাকথিত যে দলগুলি ছিল হুম। যারা স্বাধীনতায় তখন ছিল, ইভেন যারা শাসকের আসনে যারা ছিল তো। শাসক দলের সাথেও না, যারা ছিল না, যারা বামপন্থায় বিশ্বাস করতো তখন, তারা সবাই মেনে নিয়েছিল অর্কেলেঙ্গে পাকিস্তান, তারা বলেছিল। তো তখন যদি তারা এটা মেনে নেয় পাকিস্তানকে, এক। দুই, আরেকটা কথা প্রায় আমি শুনি যে এখন যেটা বলা হচ্ছে, সবাইকে কেন নিয়ে আসে না, সবাই তো আমরা এক। দারুণ, হলে ভালো হতো। আচ্ছা, তাহলে সবাই যদি আমরা এক হই, তাহলে ইউসিসির বিরোধিতা কেন? ইউনিফাইড সিভিল কোড, সবাই তো আমরা এক আইনের মধ্যে আসতে পারি, তখন কেন আলাদা করে চায়? ইউসিসি তো ইউনিফাইড সিভিল কোড, তাহলে সিভিল কোড কেন আলাদা? এখানে আপনি বলছেন আমরা সবাই এক করব, কেন ছটি? দারুণ, এটা আমি সাপোর্ট করি। তাই যদি হয়, তাহলে এই দলগুলি আবার ইউসিসির বিরোধিতা করে কেন? ইউসিসি তো সব মানুষের জন্য একটাই, ক্রিমিনাল নতবোধ এক, সবার জন্য একই হবে। তাহলে ইউসিসি কেন বিরোধিতা করছে? তখন কেন বলে যে ওর জন্য একটা আইন, তার জন্য একটা আইন, ওর 10 রকমের আইন। হ্যাঁ, যখন ইউসিসি করছি ইউনিফাইড সিভিল কোড, সবার এক আইনে বিচার, ক্রিমিনাল কোড হচ্ছে এটা, সিভিলও একসাথে হবে না, তখন আমরা আলাদা আইন চাইবো জাতিগোষ্ঠী, ধর্মী গোষ্ঠীর জন্য। আর এখানে যখন আমি করলাম আলাদা, তখন বলছেন এটা কি হলো ব্যাপারটা? তার মানে এই যে মুখ এবং মুখোশের গল্পটা, এইটা তো চলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরা বলছে কনস্টিটিউশন, এই কথাগুলো বলছে যে এখানে আমাদের এই ধারা লঙ্ঘিত হয়েছে, সমানতা ধাবা বন্ধ হয়েছে। ভারতের কনস্টিটিউশন যেটা আছে, আমি যে ভুল না হয়, সংবিধান, এটা কাদের জন্য? বাংলাদেশিদের জন্য, পাকিস্তানের চীনের জন্য? এটা ভারতীয় নাগরিকদের জন্য। এই আইনে বলা হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে। কাদের দেওয়া হবে? যারা ভারতীয় না। আমি ভারতীয়, আমার কাছে সবই, আমি তো নতুন আবেদন করছি না। তাহলে যাদের ভারতীয়ত্ব নিয়ে সমস্যা আছে, ভারতীয় প্রমাণ করতে পারছে না, এই আইনটা ওই যে 6টি গোষ্ঠীর কথা বলা হয়েছে, তারা যাতে ভারতে আসলে এবং নির্যাতিত হয়ে আসলে তাদের জন্য একটা দরজা ওপেন করা হয়েছে। দরজাটা 47 সঙ্গে ওপেন করা হয়েছিল। পাকিস্তানের যারা যাওয়ার কথা ছিল, পাকিস্তানে গেছে, যারা পাকিস্তানের আসার কথা ছিল, যারা এখন আটকে আছে, তাদের জন্য। তার মানে না, এইটা বলছি, আমি এটা বলছি যে তার মানে কি, সব সময় যে সংবিধান আপনারা বলেন, সংবিধান কিন্তু ভারতীয়দের জন্য, আর এইটা করা হয়েছে যাদের ভারতীয় নাগরিকত্ব লাগবে তাদের জন্য। যারা এই 3টে দেশ থেকে, এই 6টি এখনো ভারতীয়, যারা এই 3টে দেশ থেকে এসে ভারতীয়, হ্যাঁ একদম ঠিক, যারা ভারতীয় এখনো, তাদের কোনো সমস্যা নেই। এবং এই আইনে বলা হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে। এখানে কোথাও বলা হয়নি এখনো পর্যন্ত, আমি দেখতে পাইনি নাগরিকত্ব কাটা হবে, এটা কখনো বলা হয়নি। আর 14 ডেটটা নিয়ে যদি বলতে হয়, এটা তো পলিসি মেকিং ডিসিশন। আরেকটা হলো, খুব সুন্দরভাবে উনি বলেছেন যে সংবিধান একটা পলিসি, একটা আমার পলিসি, নাগরিকত্ব পলিসিটা কি হবে, আইনটা কি হবে, এটা যে ক্ষমতায় আছে সে করবে এটা। এবং আপনি যদি দেখেন, এদের কিন্তু যে ইলেকশন ম্যানিফেস্টো, যারা এখন শাসক দল, তাদের ম্যানিফেস্টোতে ছিল তো, যখন কেউ ছিল, আগে থেকে ছিল, 19 অনেক আগে থেকে ছিল, এটা আমি দেখবেন এই জিনিসগুলো। অর্থাৎ আমার বক্তব্য এখানে পরিষ্কার, যখন আমরা ভোট দিয়ে কাউকে ক্ষমতায় আনি, তাহলে নিশ্চয়ই ম্যানিফেস্টো পড়েই ভোট দিয়েছি, না পড়ে থাকলে তো আমারই, ওরা তো পরিষ্কার বলেছে আবার ম্যানিফেস্টো আমরা এটা করবো, কখন করবো বলেনি, কিন্তু করবো বলেছে। এমন তো না যে এখন হঠাৎ করে এটা কোনো কিছু ছিল না নিয়ে এসছে। শাসক দল তো এটা তো ম্যানিফেস্টো ছিল আজকে না, অনেক বছর যাবত এটা ছিল, আর অনেক কিছু ম্যানিফেস্টোতে আছে। তো ওরা ম্যানিফেস্টো দিয়ে ভোটে জিতে এসছে, আমি এখন কার্যকরী করেছি, ঠিক আছে না? আপনি বলতে পারেন ইলেকশন আগে কেন, এটা আমার কোনো জবাব নেই, এটা হয়তো আরো ভালো বলতে পারবেন। কিন্তু এখানে 3টে জিনিস খেয়াল রাখবেন। একটা হলো
যারা এটা বিরোধিতা করছে একীকরণ নামে যে আমরা ভাগ করছি হিন্দু মুসলমান খ্রিস্টান, তারাই কিন্তু যখন ইউসিসি আসছে, যেটা কোর্ট বারবার বলে সুপ্রিম কোর্ট সবার জন্য এক আইন হওয়া দরকার, তখন বলছে না হ্যাঁ ওদের জন্য আলাদা আইন, সেটার জন্য আলাদা আইন। তার মানে এখানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে। আমি এই জায়গাটা বলছি, আর আমি আবার বলছি সিএ যতটুকু আমি পড়েছি এখন কিন্তু বিস্তারিত আরো আসবে। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কাদের নাগরিকত্ব দেওয়ার আইন? যারা ভারতীয় নয়। আর আমাদের সংবিধান কিন্তু ভারতীয়দের। এখন কথা হচ্ছে যে সেখানে কিন্তু বিবাদটা এই জায়গাটাতেও আছে। আর সিএ কিন্তু একা না, কিন্তু এখনো সিএ একটা অপশন, আর একটা কিন্তু নাগরিকত্ব আইন এখন চালু আছে। অনেকে বলে যে মুসলিমরা পাবে না। আপনি নিশ্চয়ই একজন গায়ক জানেন, সামি, মোহাম্মদ সামি, কি সামি, ওই পাকিস্তান থেকে এসছে, ওই যে লিফট করা দে যে গানটা করেছিল, বিখ্যাত। সামি তো ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছে। উনি পাকিস্তানের এবং মুসলিম। বিখ্যাত যে একটা গান পপুলার হয়েছে আছে 15-20 বছর, লিফট করা দে গানটা, যতটুকু আমি মনে নেই এই মুহূর্তে। উনি তো পাকিস্তান, ভারতে, অর্থাৎ সিএও থাকছে, আরেকটা আইনও থাকছে। এমন না যে ওই আইনও আপনি করতে পারেন। আচ্ছা, এটা ভয়ের কিছু নেই। বারবার বলছি, এটা বলা হচ্ছে যাদের ভারতীয় নাগরিকত্ব নেই কিংবা নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে, যারা ভারতীয় না, তাদের দেওয়া হচ্ছে। এখানে অ্যাড করা হয়েছে 6টি গোষ্ঠীর জন্য। এবং কেন অ্যাড করা হয়েছে? কারণ এরা ধর্মীয়ভাবে যদি নির্যাতিত হয় হয়ে আসছে, না হলে ওই 3টে দেশে ওরা সংখ্যালঘু এবং তাদেরকে নির্যাতনের শিকার হয়েছে। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে আমাদের এখানে জিনিসের যা দাম, পাকিস্তানে কি সেম দাম? পাকিস্তানের আপনার দুধ প্রায় 200 টাকা লিটার, টমেটো 150 টাকার উপর, পেট্রোল বোধহয় 300 টাকা কিলো লিটার। ঠিক আছে, তো এখন ওরা সাংঘাতিক খারাপ অবস্থা, পালিয়ে যাতে দেশ ছেড়ে। আমরা যদি এখন বর্ডারটা ওপেন করে দিই, দেখবেন লক্ষ লক্ষ পাকিস্তানি শুধু বাঁচার তাগিদে ভারতে ঢুকে যাবে। আচ্ছা, তো একটা কাজ করুন না, বর্ডার তুলে দিন, আমরা আর দূরদেশ করি, একটা দেশই হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন তো? ভারতে তো ঢুকেছে, আমরা তো ত্রিপুরার পত্রিকা খুলে দেখতে পাই প্রচুর রোহিঙ্গা ঢুকছে, অবৈধ প্রবেশ করছে। অবৈধ। আপনি যদি অবৈধভাবে ব্রিটেনে যান, আমেরিকায় যান, আপনি পাকিস্তানে যান না, আপনার ছেড়ে দেবে? প্রতিটি রাষ্ট্রের একটা আইন আছে। না, এখন কথা তো সেখানেই হচ্ছে যে বিরোধিতাটা বিরোধিতা অনেকগুলো জায়গায় হচ্ছে না, একটা জায়গায় হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে। যেমন আমরা যদি আমাদের রাজ্যের পার্সপেক্টিভে দেখি, সঞ্জিতা কিছুক্ষণ আগে বলছেন যে তিপ্রামথা যখন সেই 2019 সালে যখন আন্দোলন করেছেন, এবং এই সিএএ নিয়ে কথা কিন্তু শেষ যখন আমরা শুনেছি তিপ্রামথা সুপ্রিমোর কণ্ঠে, সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি। ঠিক 28শে ফেব্রুয়ারি উনি অনশন মঞ্চের বসেছিলেন, তার আগের দিন পরিদর্শনে গেছিলেন। সেখানে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছিলেন যে যদি বাংলাদেশ থেকে আরো বাঙালিরা আসে, তাহলে এখানকার যারা আছে, এখানে হামলোগা কেয়া হোগা, এদের তো আরো সমস্যা হয়ে যাবে তখন। তো এখন কথা হচ্ছে এই যে সিএএ, তার মধ্যে নাকি যারা 6th শিডিউলের যে কভার যে এরিয়াগুলো রয়েছে, আমাদের এডিসি রয়েছে, আসামে হোক বা ইনার লাইনে যেসব জায়গাগুলো রয়েছে, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। শুনতে আমি যদি ভুল না করে থাকি। এখানে অ্যাড করিনি আমি একটু, শুধু কি বাঙালি এসছে? চট্টগ্রাম থেকে প্রায় 60,000 চাকমা এসছে, 20-25 হাজারকে দেওয়া হয়েছে আপনার অরুণাচলে, বাকি 30-40 হাজার ভারতে এসেছিল। শান্তি বাহিনী গন্ডগোল যখন হয়েছিল, তারা ত্রিপুরা দেশের পরবর্তী নাগরিকত্ব দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন ব্রু যারা রিয়াং, মিজোরাম থেকে, ওরা মিজোরামে আদি অধিবাসী ছিল, ওদেরকে প্রায় 50-60 হাজার, প্রায় 1 লক্ষের কাছাকাছি, ওদেরকে এখান থেকে দেখুন। এখানে যদি আপনি এই কথাটা বলেন, এটা কিন্তু একটা অন্য ব্যাপার। মিজো যারা ব্রু, তারাও তো এসটি, মিজোরা যারা লুসাই, তারাও তো এসটি। এসটি থাকতে পারলো না কেন? কেন বাধ্য হয়ে ত্রিপুরাতে আসতে হবে ওদেরকে? এবং এখানে আসবার পর এই সরকার ওদেরকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দিয়ে গ্রাম তৈরি করে দিয়েছে। তাই যদি করেন, আপনি যদি সমস্যাটা কোন জায়গায়, আপনি যদি স্পেসিফিকেশন করেন যে এ আসলে আমার সমস্যা, এ আসলে আমার সমস্যা নয়, এই যে স্পেসিফিকেশন করেন, তাহলে পরবর্তীকালে কেন আপনারা বলেন যে আমি সেকুলার পার্টি, আমি ইউসিসি মানি না, এইসব কথাগুলো তাহলে কেন আসে? তাহলে মানেন না, এগুলো মেনে নিন। সঞ্জিতা, বাজার আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই যে কথাগুলো এতক্ষণ অজিতবাবু বলছিলেন, যে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পার্সপেক্টিভে যদি আমরা দেখি, বিশেষ করে ত্রিপুরাকে,
আর আসাম এনআরসির সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের সম্পর্কটা কি যদি আমাদের বলেন, সমস্যাটা এই জায়গাটা কোন জায়গায়? আপনি দেখুন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আমাদের সঙ্গে পার্শ্ববর্তী বর্ডার ইন্টারন্যাশনালি আর নেই। অরুণাচলের সঙ্গে আছে, মায়ানমার আছে, তারপর আপনার কি বলে ইয়ের সঙ্গে মিজোরামের সঙ্গে মায়ানমার আছে। এখন ওই দেশ থেকে বেসিক্যালি ওই দেশ থেকে আমাদের রাজ্যে সংখ্যালঘু ওখানে যারা, তারা প্রথম চয়েস হিসেবে ন্যাচারালি মনে করবেন ভারতবর্ষ। সংখ্যালঘু যারা, সংখ্যা গরিষ্ঠ যারা, চন্দ্রদা কয়েকটা উদাহরণ দিলেন যে ওখান থেকে বাংলাদেশে কিন্তু জাতিগোষ্ঠীর মধ্যে চাকমা শরণার্থীরাও আমাদের রাজ্যে এসছে, তাই না? তো এখন আমাদের রাজ্যে তো আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ভুলও হতে পারে, কিংবা আমার ধরুন দেখার মতো সেই প্রগ্রেসিভ আউটলুক যদি আমার না থাকে, আমাদের রাজ্যের ক্ষেত্রে এটার খুব একটা বোধহয় তেমন প্রতিফলন আমাদের রাজ্যের ক্ষেত্রে সাংঘাতিক যে একটা প্রতিফলন হবে বলে আমি মনে করি না। কারণ ওখান থেকে সত্যিকার অর্থে যারা আসবেন, কোন সংখ্যাগুরু মানুষ অফ বাংলাদেশ, তারা এখানে বর্ডার ক্রস করে এসে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে তারা আমার ব্যক্তিগত ধারণা ভারতীয় নাগরিকত্ব নিতে আসবেন ন্যাচারালি না আসার কথা। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এখন ওই কান্ট্রিগুলির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, ওই কান্ট্রিগুলোর সার্বিক উন্নয়নের প্রশ্নে আমাদের দেশের কিন্তু একটা কন্ট্রিবিউশন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি থেকে যায়। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আছে পার্শ্ববর্তী এশিয়ার মধ্যে। তো এখন ওই দেশের যারা সংখ্যালঘু, যে কোনো ধর্মীয় কারণে অত্যাচারিত যদি হয়, ধর্মীয় কারণে, দিস অ্যাক্ট স্পেসিফিক্যালি স্পিকস অফ অন রিলিজিয়াস পয়েন্ট যদি অ্যাট্রাক্ট হয়, এটা কিন্তু অন্য কোন গ্রাউন্ডের কথা এই আইনে বলা হয়নি। আপনি যদি লাইন বাই লাইন দেখেন, এই জায়গাটা আমরা আলোচনাতে এতক্ষণ নিচ্ছিলাম না। ব্যাখ্যাটা কি, যদি অত্যাচারিত হন ধর্মীয় কারণে, কারণ ধর্মীয় কারণ মানে জাতপাত, বিলিভ ইন রিলিজিয়ান, আমি হিন্দুত্বে বিশ্বাস করি, আপনি মুসলমানে বিশ্বাস করেন, কোরআনে বিশ্বাস করেন, আমি গীতাতে বিশ্বাস করি, হ্যাঁ, আপনি হযরত মুহাম্মদে বিশ্বাস করেন, আমি রামকৃষ্ণে বিশ্বাস করি। তার মানে কি, ধর্মের ভিত্তিতে যদি টর্চার্ড হয়ে থাকেন কোন লোক, আজ থেকে 2 বছর আগেও তো বাংলাদেশের দুর্গাপূজার অষ্টমী দিন ওয়ান মিস্টার শাহ ইন্টারন্যাশনালি এসেছিল, মণ্ডপের ভিতরে হি ওয়াজ অ্যাসাসিনেটেড। তার অপরাধটা কি? কি তার অপরাধ? সে কোন মুসলিম জনগোষ্ঠীর লোকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, কোন আন্দোলনের উনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, কোন আন্দোলনের নেতৃত্ব দিয়ে মুসলমান বিরোধী কথা বলেছিলেন? পুজো মণ্ডপের অষ্টমী দিন, আমি নামটা ভুলে গেছি কিন্তু টাইটেলটা মনে আছে, ঢাকার মতো জায়গায় হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন দ্য মণ্ডপ, মণ্ডপের ভেতরে। তারপরেও এই লোকগুলো যারা যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের ধর্মীয় কারণে সংখ্যালঘুরা যদি ইয়ে হয়, আমি ত্রিপুরার ক্ষেত্রে, আপনি দুটো স্টেটের কথা জিজ্ঞেস করেছেন, ওয়ান ইজ ত্রিপুরা, আসাম। এটা আমার হয়তো যদি দূরদৃষ্টিতার অভাবও হতে পারে, আমার প্রাজ্ঞতার অভাব হতে পারে। আমি অ্যাজ অন ডেট দাঁড়িয়ে দিবেন বাবু, আমি মনে করি না অ্যাজ অন ডেট দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে একটা সাংঘাতিক প্রভাব পড়বে বলে অ্যাপারেন্টলি আমি মনে করি না। তবে বর্ডার লাইনগুলোতে কিছু কিছু জায়গায় কিছু লোক অসহিষ্ণু হয়ে উঠতে পারে, অসহিষ্ণু। কারণ আমি এখানে আমার কাকা জেঠা, হ্যাঁ, খালাতো ভাই, হ্যাঁ, আপা, নাকি এরকম চাচি, এরকম তারা ওখানে আছে, তারা যদি ওখান থেকে চলে আসে তাহলে উই আর নাও বেটারলি প্লেসড। অনেক এখানে ইন্ডিয়াতে আমরা বেটারলি প্লেসড, ওরা যদি চলে আসে তারা একটু অসহিষ্ণু হতে পারে বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ধরুন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আছে, তারা এটাকে ট্যাকেল করবে, এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুও না আমাদের ক্ষেত্রে। কিন্তু আসামের ক্ষেত্রে এটা, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও আমি দেখছিলাম, উনি বলছিলেন যে ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থানে আসাম ইজ এ পিকুলিয়ারিটি অন ইটস ফ্রম ইটস অরিজিন। কিরকম? আপনি দেখুন আসাম থেকে কত টুকরো টুকরো হয়ে কতগুলো স্টেট হয়ে গেল, এবং যতগুলো স্টেট হলো আপনি লক্ষ্য করে দেখুন সেখানে জাতিসত্তাগুলো ডিফারেন্ট।
মিজো, নাগা। আপনি লক্ষ্য করে দেখুন, ত্রিপুরাতে ছিল আসামে। হ্যাঁ, ওয়ান্স আপন আ টাইম। ত্রিপুরা ছিল। তো তার মানে কি, এই যে আসাম যে টপোগ্রাফিক্যালি, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী এটা প্রায়ই বলছেন যে আসামের যে টপোগ্রাফিক্যাল অবস্থান আজকে যেটা দেখছেন গতকাল সেটা ছিল না। আগামী দিন কি হবে উই ডু নট নো, উই আর হিয়ার টু প্রোটেক্ট আগামী দিন। তো এই যে বাইফার্গেশন গুলো হলো, এই বাইফার্গেশন প্রত্যেকটার আলাদা একটা বৈশিষ্ট্য এবং সত্তা রয়ে গেল প্রত্যেকটার। আপনি প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আলাদা ধর্মীয় আচার বিধি, সবকিছু, ফুড হ্যাবিট, কালচারাল হেরিটেজ, প্রত্যেকটা ডিফারেন্ট। তো আসামের ক্ষেত্রে প্লাস আসামে বর্তমানেও প্রচুর অংশের ভারতবর্ষের, মানে আপনি যদি অন্য মিশ্র বসতিওয়ালা স্টেটের সঙ্গে তুলনা করেন, অ্যাপার্ট ফ্রম আদার্স, আপনি দেখবেন এখানে প্রচুর পরিমাণে মোল্লা তৈরি করার জন্য মাদ্রাসা আছে। মাদ্রাসা আছে ধর্মীয় সুশ্রুতি দেওয়ার জন্য। কেন এখানে মেডিকেল কলেজ হবে না? কেন সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে না? কেন সেখানে মুসলিম মা বোনদের, মেয়েদের তাদের উচ্চ শিক্ষার জন্য সেখানে স্কুল স্থাপিত হবে না? সেখানে কি শুধু মোল্লা তৈরি করার জন্য? ধর্মীয় এই সুশ্রুতিগুলি কেন? এই ধর্মীয় সুশ্রুতিগুলি আসামের ক্ষেত্রে হবে আমার ধারণা ব্যক্তিগতভাবে, কারণ আমি দীর্ঘদিন আসামে পড়াশোনা করেছি। এবারও বিক্ষোভটা আসামে দেখা যাচ্ছে, আসামে হবে বলে আমার ধারণা। তবে আলটিমেটলি ইফ ইট ইজ ফলোড, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি মনে করি যে কোনো কান্ট্রি, আপনি লক্ষ্য করে দেখুন, আপনি মানে যারা বলেন এই সমস্ত হইচই করে তাদেরকে যদি ধরে এনে প্রশ্ন করেন, আপনি বলুন তো কানাডা কেন ভিসা বন্ধ করে দিল? জাস্টিন ট্রুডোর একটা স্টেটমেন্টের পরে ভারতীয় নাগরিকদের ভিসা বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? এটা তার ওখানকার গভর্নমেন্ট ঠিক করেছেন। কি করেছেন? একটি শিখ অ্যাসাসিনেটেড হয়েছিল সেখানে কানাডাতে, হু ইজ বাই বার্থ অরিজিন ইন্ডিয়ান। কানাডা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাই হিজ স্টেটমেন্ট উনি বলছেন ইন্ডিয়া ইনডাইরেক্টলি ইন্ডিয়ার কার্যকরণ। সরকার দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, কানাডার দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছেন আমরা এই স্টেটমেন্টের বিরোধিতা করি এবং আমরা এটাকে স্ট্রিক্টলি অবজার্ভ করি, নোট করি। সেকেন্ড স্টেপটা কি? কানাডার জাস্টিন ট্রুডো ভিসা বন্ধ করে দিলেন যে নো ইন্ডিয়ান উইল বি অ্যালাউড, এখানে আপনি যেতে পারবেন না। অনেককে বললো যে হলো দেশ ছেড়ে চলে যান। তার মানে কি ওনার এটা উনি কারেক্ট করেছেন কি কারেক্ট করেননি এটা আমাদের বিতর্কের বিষয় না, আলোচনার বিষয় না। কিন্তু যে পয়েন্টটা আমাদের আলোচনার সঙ্গে ক্রাক্সে মিলে, আপনি যদি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার করেন যেটার সঙ্গে মিলে, সেটা হচ্ছে উনি ওনার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য করেছেন। আমি ওনারটা পছন্দ করতে পারি, আমি ওনারটা পছন্দ নাও করতে পারি। ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার এটাকে পছন্দ করতে পারেন, মমতা ব্যানার্জি এটাকে পছন্দ না করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেবি। জাস্টিন ট্রুডো তো ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কথাই চলবেন না। উনি ওনার দেশের জান মাল সম্পত্তি এবং দেশের সার্বভৌমত্ব এটা রক্ষা করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। দেশের মধ্যে তো এটা নিয়ে বিতর্ক তৈরি হয়নি। তো এখন ভারতবর্ষে যদি এটা তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, প্লাস ভারতবর্ষ তো এটা অস্বীকার করার উপায় নেই। আজকে ভারতবর্ষ শ্রীমতী ইন্দিরা গান্ধী যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন আমাদের নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে, তৃতীয় বিশ্বের নেত্রী হয়েছিলেন শ্রীমতী গান্ধী, অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আমি কংগ্রেস করি না দেখে আমি এটাকে ইন্দিরা গান্ধীর এই জিনিসটাকে ছোট করে দেখবো, তার কোনো স্কোপ নেই। যদি ছোট করে দেখি তাহলে আমি পলিটিক্যালি ভিন্ডিকটিভনেস আমার। ইন্দিরা গান্ধী নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের হ্যাঁ কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তৃতীয় বিশ্বের নেত্রী হিসেবে, যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পথের ধারক বাহক অর্থনীতিতে পিভি নরসিংহ রাও, মনমোহন সিং এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে রাজীব গান্ধী। সেই পথে হেঁটে যদি নরেন্দ্র মোদী ভারত বিশ্বসভায় যদি শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য এক কদম এগিয়ে যায়, সেটা রাষ্ট্রের প্রশ্নে, আই এম নট সেইং রিগার্ডিং বিজেপি অর কংগ্রেস অর সিপিএম, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি কোনো ইয়ে করেন যে না এইভাবে প্রটেক্টেড হবে, অ্যাপার্ট ফ্রম ভোটের রাজনীতি, যারাই যেটা করবেন পেছনে, আমি তো বললাম একটা ভোট থাকে, অস্বীকার করে লাভ নেই। তো সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটাকে চ্যালেঞ্জ তো করেছেন সুপ্রিম কোর্টে। There was a case pending before the Supreme Court. অনেকগুলো সিরিজ অফ কেস। সুপ্রিম কোর্ট কি বলেছে ইট ইজ ব্যাড ইন ল? সুপ্রিম কোর্ট কি বলেছে ইট ইজ রিপাগন্যান্ট টু দি বেসিক স্পিরিট অফ আওয়ার কনস্টিটিউশন, দ্য বেসিক কনসেপ্ট অফ আওয়ার কনস্টিটিউশন কে এটা হিট করে?
বলেছে কোথাও সুপ্রিম কোর্ট? না। তাহলে সো অ্যাজ অন ডেট when the rule came up in the 2024 it stands good. তাহলে এটা নিয়ে এত প্রতিবাদ বা এত বিক্ষোভ, এটা ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি, এটা ভোটের রাজনীতি আমি যা বুঝি। এখন ভোটের রাজনীতি যদি আমরা বলা হচ্ছে যে 30,000 মাত্র 30,000 মানুষ বা নাগরিকরা এফেক্টেড হতে পারে। নাগরিক বলা চলে না, ভারতবর্ষের নাগরিক না, যারা এখনো শরণার্থী সে অর্থে 30,000। তো 30,000কে নিয়ে এই ধরনের রাজনীতি, নাকি এই 30,000-এর জন্য আরো লক্ষ লক্ষ এফেক্টেড হবেন এর জন্য রাজনীতিরা? আমি তো তখন বলেছিলাম যে দুটো জিনিস কিন্তু আলাদা, একটা গভর্নমেন্ট পলিসি, একটা সংবিধান। সংবিধানটা হলো গিয়ে দেশের নাগরিকের জন্য, যেটা মাননীয় সন্দীপ দা খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। কানাডা নিয়ে খুব ভালো এক্সাম্পল। এখন ব্রিটেন কিন্তু প্রচুর লোক পাঠিয়ে দিচ্ছে, ব্যাক করে দিচ্ছে। এখন আমার বক্তব্য হলো ভারতের সংবিধানে যে দোহাই দিচ্ছে, সংবিধান আমার আপনার জন্য, যারা ভারতীয়, এটা খেয়াল রাখতে হবে। ভারতীয় সংবিধান ব্রিটেনের জন্য না, যেটা খুব সুন্দর দেয়। ট্রুডো যে আইনটা করেছে এটা কানাডা অধিবাসীদের জন্য, না করতে পারি, আমার জন্য না, কিন্তু কানাডিয়ানদের জন্য। সংবিধানে আমাদের ভারতীয়দের কোথাও এই আইনে বলা নেই বার করে দেবে, কোথাও বলা নেই। বলা হয়েছে যারা ভারতে আসতে চায় এবং ধর্মীয়ভাবে নির্যাতিত হয়েছে এই 3টি রাষ্ট্রে, এবং কেন 6টির কথা বলা হয়েছে, এই 6টি গোষ্ঠী কিন্তু পাকিস্তান চায়নি, খালি একটি গোষ্ঠী পাকিস্তান চেয়েছে। ফলে 6টি গোষ্ঠীর ভারতবর্ষে আসার অধিকার আছে, মেনে নিয়েছে এবং এসছিল। ভারতবর্ষে প্রচুর খ্রিস্টান এসছিল। খ্রিস্টান তো আমাদের এশিয়ার ধর্ম না, কিংবা আপনি যদি বলেন যে পার্সি তো আর ভারতের ইরান থেকে এসছে। আপনি যদি বলতে পারেন যে অবৈধভাবে এসে এরা বসবাস করছে এখানে, এটা বৈধতা দেওয়ার জন্য, অবৈধ না, ওদেরকে ওইখান থেকে জোর করে বা এর জন্য এসছে, মানে বাঁচার জন্য এসছে। এখন এরা এসেছে 47 সালের পরে, এরা এসছিল, আমরা প্রচুর লোক 47 সালের পরে এসছিল। এখন আমাদের বলছি তো 47-এর জের এখনো আমরা টেনে নিয়ে চলেছি, কথা বুঝতে পেরেছেন না? এখন সেটা হলো গিয়ে যে ধরে নিতে তারা। ফলে আপনি বলছেন সংবিধানে বলা নেই, আমি সংবিধান মানি না, সংবিধানের এরকম ব্যাপার নেই। আরে সংবিধান তো ভারতীয়দের জন্য, সংবিধান তো ভারতের সংবিধান। এটা তো বলা হচ্ছে যে ওরা মানে অন্য দেশ থেকে এলে ভারতীয়দের সুযোগ সুবিধা কমে যাবে। তো কমবেই তো। কেন তাহলে কানাডা বন্ধ করলো? কেন ব্রিটেন আমেরিকা এখন ঢুকতে দিচ্ছে না? আমাদের বন্ধ করেছে, আর ভারত তো আনছে যারা এরকম অবস্থায় আছে। তাহলে ভারতীয় নাগরিক যারা রয়েছে, যারা তাদের তো ভয়ের কিছু নেই, তাদের সুযোগ সুবিধা কমে যাবে বলছে। কাদের সুযোগ সুবিধা কমে যাবে? যারা ভারতীয়রা, যেটা আমাদের রাজ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিছুদিন আগে বলেছেন যে যারা এখানকার মানুষ, তাদের সুযোগ সুবিধা কমে যাবে যদি আরো উঠে আসে। তাই বুঝি, তাই যদি হয়, আজ থেকে 30 বছর আগে ভারতের অর্থনীতি ছিল প্রথম 10টার বাইরে, এখন আমরা 5মে এসছি। দিন কিন্তু ভারত বাড়ছে। তো ভারতে যখন বাড়ছে তখন আমার লোকও লাগবে, কারখানা হবে। তো কে বলেছে আপনাদের কোনটা? দেখুন একটা কথা, আর একটা কথা বলি, দেশের সরকার এখন যে বিরোধী কথাগুলো শোনা যাচ্ছে যে না কোনো একটি গোষ্ঠীর সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বা করবে, কোথায় হচ্ছে? করোনার সময় যখন টিকার কথা দেওয়া হলো, গোটা ভারতবর্ষের লোকদের দেওয়া হয়েছে না টিকা, তখন কি বলা হয়েছে যে আমরা 6টা গোষ্ঠীকে টিকা দেওয়া হবে, আরেক গোষ্ঠীকে দেওয়া হবে না? সবাই টিকা পেয়েছে, কারণ ভারতীয় তো। এখন যে রেশন দেওয়া হচ্ছে, করোনার পিরিয়ড মধ্যে রেশন ফ্রিতে দেওয়া হচ্ছে, যে রেশন তো যাদের রেশন কার্ড আছে সবাই পাচ্ছে। এখানে কি কেউ বলতে পেরেছে যে আমি ভারতীয় কিন্তু এই কারণে আমাকে দেওয়া হচ্ছে না? ভোটের সময় তো সবাই ভোট দিচ্ছে, আধার কার্ড নিয়ে ভোট দিচ্ছে বা যা যা বলেছে করবে, তখন তো বলা হচ্ছে না তুমি যেহেতু এই গোষ্ঠী তোমার ভোট দেওয়া হবে না। তা আমার মনে হয় এগুলি সম্পূর্ণ অমূলক। এখনো পুরো আইনের বেসিকটা চলে এসছে, বিস্তারিত ব্যাখ্যা আসেনি সেইভাবে। সিএএ একমাত্র না, নাগরিকত্ব আইন আগের যেটা চালু ছিল এটা এখনো চালু আছে, ওইটা অনেকে অ্যাপ্লাই করে, সময়সীমাটা কমিয়ে দেওয়া হয়েছে কিছু একটা জায়গায়, কিছু একটা, কিন্তু 11 বছর অনেকে সিএএ অ্যাপ্লাই নাও করতে পারে, কেউ যে আসতে পারে। কারণ আমি স্বামীর উদাহরণ দিলাম, গায়ক পাকিস্তান থেকে এসছে, সে তাকে দেওয়া হয়েছে। কাকে নাগরিকত্ব দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না, এটা সরকার ঠিক করবে, একদম পরিষ্কার। সরকার যদি মনে করে একে আমি দেবে, এবং সরকার মানে যে এখন শাসন ক্ষমতায় আছে, একদম পরিষ্কার এখন। এবং সরকারের যদি ম্যানিফেস্টো থাকে যে আমার ম্যানিফেস্টো এত বছর যাবত এটা ছিল, আমি এটা ম্যানিফেস্টো পালন করেছি, তাহলে এখন এই কথাগুলো আসছে কেন? মনে রাখবেন, আমি আবার বলছি, ইতিহাস যদি পড়েন, 47-এ
পাকিস্তানকে যারা যারা মেনে নিয়েছিল লড়কেলেঙ্গে পাকিস্তান, অনেক দল ভারতে এখনো আছে, তখন তারা পাকিস্তানকে মেনে নিয়েছিল। আচ্ছা, এখন তারা বলছে শাসক দল বা যে কোনো দল তারা ধর্মীয় জিগির তুলছে। তার একটা উদাহরণ তো দিলেন উনি, যে বক্সময় বা কোনো কোনো এলাকাতে কেন একটি বিশেষ সম্প্রদায়ের প্রার্থী দেওয়া হয়। ঠিক আছে। এখন আমরা যতটুকু বুঝতে পারছি সিএ মাত্র চালু হয়ে গেছে, প্রয়োগে এসছে মাত্র 2 দিন। এখন ঠিক লোকসভা ভোটের মুখেই কেন এটা চালু হলো 4 বছর পর, যেটা আমরা শুরুতে আলোচনা কিছুটা করছিলাম, যে লোকসভা ভোটের মুখেই কেন চালু হলো এবং লোকসভা ভোটে চালু হওয়ার কারণে শাসক দল কতটা তার গেইন নেবে, সুবিধা করে নেবে শাসক দল, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে, অনেকেই বলছেন আবার বুমেরাংও হতে পারে। কি মনে হয়, ছোট্ট করে, সময় একদম ফুরিয়ে গেছে সন্দীপ? আপনার কি মনে হয় বিজেপি ঘোষণা করেছে, আপনি জানেন বিজেপি ঘোষণা করেছে এরকম যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের, ভারত সেবা আশ্রমের অথবা মিশনারি অফ চ্যারিটির শাখা সংগঠন? না, বিজেপি ঘোষণা করেছে না। না আপনার কাছে বিশ্বস্ত সূত্রে খবরের প্রকাশ? না, পলিটিক্যাল পার্টি বিজেপি। বিজেপি কংগ্রেস কি ঘোষণা করেছে? না। সেম সিপিএম ঘোষণা করেছে, তৃণমূল ঘোষণা করেছে, রাজনৈতিক দল সবাই তীব্রমাথা ঘোষণা করেছে। তো কারা বলে এই চিৎকারগুলো, কারা করে পক্ষে বিপক্ষে? আজকে তীব্রমাথা দিকে কোনো চিৎকার করছে না কেন? রাদার বিজেপির প্রার্থীকে, তথাকথিত বিজেপির অঘোষিত প্রার্থীকে নিয়ে মঞ্চ আলু করে বসে আছেন তীব্রমাথার সুপ্রিমো। আপনি বলুন না, আজকে যদি উনি এখানে না থাকতেন, বিরোধিতা করে বাম কংগ্রেসের সঙ্গে থাকতেন, সবচেয়ে বেশি চিৎকার করতেন, আজকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে যেত। আজকে মমতা ব্যানার্জি যদি অটল বিহারী বাজপেয়ীর এনডিএ এর সঙ্গে শরিক থাকতেন, মমতা ব্যানার্জি চিৎকার করতেন? বলুন না, করতেন? তো তাদের চিৎকারে আমরা পাবলিকরা কেন দৌড়াই? আমরা কেন দৌড়াবো বলুন না আপনি? যারা এবিসিডি পড়তে পারে, যারা ইংরেজিটা আই গো ইউ গোর মানে বুঝি, আইনটা একটু পড়ে নিলেই হয়, কি দরকার আছে আপনি বলুন না? তারা তো চিৎকার করছেন, তারা চিৎকার করেন। আমার এই রাজ্যে যারা চিৎকার করেন, তারা যদি 3 দিন আগে যখন তারা বিজেপিতে ছিলেন চিৎকার করতেন? করতেন কিনা আপনি আমাকে বলুন, আপনি উত্তর দিন, আমি সাংবাদিক আপনাকে প্রশ্ন করছি। তাহলে তাদের চিৎকার নিয়ে এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচারে হাজার হাজার টাকা এখন খরচ হয়ে যাচ্ছে, আপনারা টক শো করছেন, কোন যুক্তিকতা আছে এগুলো? কি যুক্তিকতা আছে এগুলো? আপনি বলুন না। এরা বলে দেয় কালকে যখন সামিল হয়ে যাবে, ধরুন শিবসেনা আজকে নেই, আজ থেকে 5 বছর আগে যদি এই জিনিসটা ইন্ট্রোডিউসড হতো, শিবসেনা চিৎকার করতো? বলুন না আপনি। স্টেলিন যদি, ডিএমকে যদি শরিক থাকতো এনডিএ, চিৎকার করতো? না, করতো না। মায়াবতী কিংবা অখিলেশ যদি থাকতো, করতো? এনডিএতে যদি থাকতো, আপনি বলুন না, করতো? তাহলে এটা আলটিমেটলি কি রাজনৈতিক দলগুলি মানে ভোটের রাজনীতি করার জন্য মুখ আর মুখ সত্য কথা বলে না? আর এটা তো সত্য, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা বুঝি, আমাকে কেউ যদি বিরোধিতা করে কালকে ফোন করে যাতে আপনাদেরকে জানিয়ে দেয় যে এই লোক, ভদ্রলোককে আর কোনোদিন টকশোতে আনবেন না, আমি বিনম্রভাবে মস্তকে স্টুডিও থেকে চলে যাব। আপনি বলুন তো, কোন লোকের অনুপ্রবেশের কারণে আমার দেশের শিক্ষা, সংস্কৃতি, আমার দেশের কালচারাল হেরিটেজ, আমার অর্থনৈতিক অবস্থার যদি ভারসাম্যের পরিবর্তন ঘটে, আমি একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের আমি রক্ষাকর্তা হিসেবে, যিনি থাকবেন, যে শাসক দল, আজকে যদি কংগ্রেসও থাকতেন, বর্তমানে বিজেপি আছে, লোকসভার ভোটের পর বিজেপি না থাকতে পারে, এই সরকার কি নীরব দর্শক হয়ে বসে থাকবে? আপনি বলুন তো। অনুপ্রবেশের কারণে আমার ভারসাম্য নষ্ট হয়ে গেল, অ্যাটলিস্ট আমি অন্য কিছু, আমার যে চেষ্টাটা এই সরকার বর্তমানে করছেন, এটা আগামী দিনে প্রুভড হবে কাজটা ভালো করেছেন কি খারাপ করেছেন, সময় বলবে। কিন্তু এজ অন ডেট দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সরকার অনুপ্রবেশটাকে আটকানোর জন্য, বিশেষ করে এটা তো সত্যি কথা, আপনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিম বাংলা, কি অবস্থা আপনি বলুন তো, পশ্চিম বাংলার বসিরহাটে আপনি জানতো, আপনি বসিরহাটে আপনি জানতো এই যে সন্দেশখালী, আপনি বলুন তো সন্দেশখালী, এই যে শাহজাহান, হ্যাঁ, ওরা যা খুশি তাই করে যাবে ধর্মের নামে, আর এখানে সরকার সাইলেন্স প্যাক্টটা মমতা ব্যানার্জি হাততালি দেবেন। বাংলাদেশ থেকে এসছে এরা প্রত্যেকটি লোক অনুপ্রবেশকারী, এসে এখানে গোলমাল করে, ডুয়েল সিটিজেনশিপ তাদের আছে, কি দরকার আছে? ভারতবর্ষ তো, আমরা তো বলছি, আপনি বলুন তো, এই দেশের সন্তান তো এপিজে আব্দুল কালাম, বলুন তো, এপিজে আব্দুল কালামের ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে, মিসাইল ম্যান হতে কোথাও বাধা সৃষ্টি হয়েছে? কোন লোক বাধা সৃষ্টি করেছে? নাগরিকরা, মমতা ব্যানার্জি বিরোধিতা করেন,
কখন যে উনি কোনটাই বিরোধিতা করেন উনি নিজেই বুঝেন না। আর কতটুকু বলা উচিত, কোথায় গিয়ে থামা উচিত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন বিরোধী দল নেত্রী হিসেবে, আন্দোলনের ফসল হিসেবে। আপনি বলুন তো সেন্ট্রাল অ্যাক্ট মানতে হবে এটা, আপনি বলুন একটা সেন্ট্রাল অ্যাক্ট, আপনি এটাকে আরে ইউ ক্যান সে দ্যাট আমার যে লিগ্যাল সেল আছে, আমার লিগ্যাল সেলকে আমি বলবো এই আইনটাকে আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন, আমার রাজ্যে কার্যকরী হতে দেব না। এটা বলতে পারেন না উনি। তাহলে রেগাটা এমজিএন রেগা কি করে কার্যকরীর জন্য চিৎকার করেন? বলুন না, বলে না যে সেদিন ব্রিগেডে বলেছেন বর্জন সভায় যে এমজিএন রেগার টাকা দেন না। এমজিএন রেগা ইজ এ সেন্ট্রাল অ্যাক্ট, আপনি এই সেন্ট্রাল অ্যাক্ট বলবেন চালু হতে দেব না, আবার এমজিএন রেগা সেন্ট্রাল অ্যাক্ট এটাকে বলবেন এটা টাকা পাই না কেন? তো এটা দ্বিচারিতা না। তো এই দ্বিচারিতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসা দরকার। ইউসিসি সময় ইউনিফাইড সিভিল কোড, মানে ভারতবর্ষ যদি আমরা সবাই ভারতের নাগরিক হই, ক্রিমিনাল ল তো সবার জন্য এক, খালি সিভিল লটা এক হবে। এটা কোর্টের অবজারভেশন আছে, তখন কেন বলেন যে না এর জন্য আলাদা, ওর জন্য আলাদা, এর জন্য আলাদা? আজকে যদি চন্দ্রদা দেখেন, আজকে যদি বিজেপি তো ইলেকশনের আগে ইলেকশন ম্যানিফেস্টো করবে, কংগ্রেসও করবে। বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে টাইম এন্ড এগেইন তারা বলছেন ইউনিফাইড সিভিল কোড। আজকে যদি এই ইলেকশন ম্যানিফেস্টোর ভিত্তিতে ভারতবর্ষের জনগণ বিজেপিকে আবার ক্ষমতায় বসান, তারা যদি এটাকে ফুলফিল করেন, আপনারা ময়দানে ওই সময় পলিসি ঠিক করার জন্য পাবলিকের কাছে না গিয়ে অথবা পলিসি ঠিক না করে আপনি বলুন এনডিএ জুন মাসে, আরে ইন্ডিয়া জোট জুন মাসে তৈরি হয়েছে, আপনারা ইতস্তত বিক্ষিপ্তভাবে 6টা মিটিং করেছেন, যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন। কোথায় আপনাদের পলিসি? হোয়াট ইজ অল্টারনেটিভ? আপনাদের কমন মিনিমাম প্রোগ্রাম? আরে বিজেপিকে তো কাউন্টার করবেন, আরেকটা প্যারালাল জোট ইন্ডিয়া জোট, আপনারা কোথায় করছেন? না, এখনো সিএমপি তৈরি হয়নি তাদের। আপনি বলুন না, কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক নেই, কিসের ভিত্তিতে তারা লড়বেন? অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, লোকসভা ভোটের মুখে সিএএ নিয়ে ক্ষোভ বিক্ষোভ, সেটা কেন হচ্ছে আপনারা হয়তো আমাদের আজকের এই টক শো দেখার পর হয়তো বুঝে গেছেন। আসলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ক্ষোভ বিক্ষোভ নির্বাচনের মুখে চলবেই। তবে ইতিমধ্যে এই ক্ষোভ বিক্ষোভের মধ্যেই নাগরিকত্বের জন্য পোর্টালে আবেদন জমা শুরু হয়ে গেছে। তাই আসাম হোক কিংবা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু হোক কিংবা ত্রিপুরা, আগামী দিন সিএএ নিয়ে রাজনীতি কি রূপ নেয় সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। সব আপডেট নিউজ এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।